ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীতে। দাফন করা হবে পারিবারিক গোরস্থানে। জুলাই শহীদদের পরিবারের নিরাপত্তায় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব। উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক। অংশীজনদের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হবে জুলাই সনদ। জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। ভ্যাটিকানে ক্যাথলিক চার্চের 2 শীর্ষ কার্ডিনালের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনূস। কুমিল্লায় 3 মাসের ব্যবধানে আবারও কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, শহর জুড়ে আতঙ্ক। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ গ্রেফতার 9। পিছনে একটা শক্তি আছে, এই শক্তিটা যে কি কেউ খুলে বলে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমি উদাসীনতা বলবো না তাদের পৃষ্ঠপোষকতা বলবো, এটি কিন্তু এখন আমার কাছে প্রশ্ন। যুদ্ধাবস্থায় গণমাধ্যম ও জনতার জন্য প্রচার সতর্কতা জারি করল ভারত সরকার। আরব সাগরে অ্যান্টি শিপ মিসাইলের মহড়া। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগে লামিয়ার ময়নাতদন্ত হয়। পোস্টমর্টেম শেষে লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তার বাড়ি পটুয়াখালীতে, আর সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে মরদেহের সুরতহাল রিপোর্ট চূড়ান্ত করে পুলিশ, যেখানে আত্মহত্যার নানা আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয় লামিয়ার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা গেছে, ঘাড়ের পেছনের অংশ ছিল স্বাভাবিক। মৃতের 2 পা, হাত স্বাভাবিক অবস্থায় পান সুরতহালকারী পুলিশ। বুক, পেট, পিঠ, কোমর স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। এদিকে লামিয়ার করা ধর্ষণ মামলায় 2 আসামি এখনও পুলিশ হেফাজতে রয়েছে। আজ তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালীর পুলিশ সুপার। গতরাত 9:30টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া, এমন দাবি পরিবারের। যে ছেলেটা গ্রেফতার হয়েছে সে নাকি জামিনে এসেছে এবং এই মামলার অন্যরা আজও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেফতার করেনি। সে ঘৃণায় কষ্ট, যার মা যখন রান্না করতে যায় রুম ভিতর থেকে আটকিয়ে দিয়ে সে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। জামিন হওয়া যাওয়া যদি এর একটা আসামি এখন এই মুহূর্তে জামিন হয়ে যায় 2-3-5 দিনের 10 দিনের, তো এটার জন্য তো আমার বিচারের জন্য এটার তো কোনো বিচারই পেলাম না। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা এ নিয়ে একটু আলোচনা করতে চাই স্নিগ্ধের সাথে। স্নিগ্ধ, আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আপনি তো গত রাতেও গিয়েছিলেন হাসপাতালে, এবং কতখানি নির্মমতার শিকার হলে মেয়েটিকে এরকম আত্মহননের পথ বেছে নিতে হয়েছে? পুরো ঘটনাটি আপনাদেরকে তো লামিয়া আগেই জানিয়েছিল, কি পদক্ষেপ নিয়েছিলেন আপনারা? লামিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে এই রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য একটি লজ্জাজনক ঘটনা। আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ 18 মার্চে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া যখন তার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিল তখনই সে ধর্ষণের শিকার হয়। তারপর থেকে সে নানামুখী কথাবার্তা আশেপাশে মানুষজন থেকে, তারপর সমাজের কাছ থেকে নানামুখী নেতিবাচক কথাবার্তা শুনছিল, যার কারণে তার মেন্টাল যে সিচুয়েশন, মানসিক স্বাস্থ্যটা ঠিক ছিল না।
এবং সে এটি নিয়ে অনেক দিন ধরেই ভুগছিল। আমরা যখন জানতে পারি লামিয়ার কথাটি, তখন আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগের চেষ্টা রেখেছি এবং আমাদের মেডিকেল টিমের মাধ্যমে তাকে মেন্টাল যে কাউন্সিলটি আছে সে কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই মেন্টাল কাউন্সিল এই চিকিৎসারত অবস্থাতেই গতকালকে সন্ধ্যাবেলাতেও আমাদের একটা প্রতিনিধি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছিল তাকে কাউন্সিলিং করার জন্য। কিন্তু আসলে মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্য এমন একটি জিনিস যেটি যার সাথে ঘটছে শুধুমাত্র সে ব্যতীত অন্য কেউ আর কখনো ফিল করতে পারবে না। এটি কোনোভাবেই বোঝার উপায় নেই আসলে সেই মানুষটির উপর দিয়ে কি যাচ্ছে। শুধুমাত্র তার বাবা কয়েকদিন আগে শহীদ হয়েছে, তারপর তার সাথে এরকম একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে, তারপর সমাজ থেকে নানামুখী এরকম যখন কথা তার শুনতে হচ্ছিল, তার সামনে আরো বেশি বিকারগ্রস্ত করেছে। জি, এমন একটি ভয়াবহ ঘটনা তার সাথে ঘটেছে। এবং আমি গতকাল শুনছিলাম আপনি যেমনটি বলছিলেন যে জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ, যে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, একটু যদি বলতেন আসলে কি করলে বা কিভাবে নিশ্চিত করা যাবে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা? আমি একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনারা আজকের খবর জানেন কিনা জানি না, আজকে সকালেও কেরানীগঞ্জে শহীদ সায়েমের যে কবরটি আছে, দিনে দুপুরে প্রকাশ্যে কবরটিতে ভাঙচুর করা হয়েছে। এটি আসলে মানে এটি শহীদ পরিবারদেরকে আতঙ্কের মধ্যে ফেলছে। এরকম ঘটনাগুলো যে শহীদ পরিবাররা যারা ইতিমধ্যেই কেস করেছে বা বিচারের জন্য জায়গায় জায়গায় ঘুরছে, তাদের উপর একটি হুমকি স্বরূপ এটি কাজ করছে যে তারা আসলে এখানে নিরাপদ নাই। তারা যে কেসগুলো করেছে, বিচার চাচ্ছে, এটার জন্য তারা অনিরাপদ অবস্থাতে আছে। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই রাষ্ট্রে এতটুকু ক্যাপেবল আছে যে এই ১,৫০০ থেকে ২,০০০ শহীদ পরিবারকে তারা নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে। তাদেরকে অ্যাটলিস্ট তাদের যে মুভমেন্ট গুলো আছে সেগুলোতে তারা নজরদারি রাখতে পারে এবং তাদের আশেপাশে যাতে যদি কোনো রকম থ্রেটমূলক সিচুয়েশন খেয়াল করা যায় সেক্ষেত্রে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। এছাড়াও এটি আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এটি একটি কষ্টদায়ক বিষয় হবে এই ১৫ থেকে ২,০০০ পরিবারকে নিরাপত্তা দেওয়া। আজকে যদি শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়াকে যদি ঠিকঠাক মতো নিরাপত্তা দেওয়া হতো বা তার সাথে যদি নেককারজনক ঘটনাটি না ঘটতো, তাহলে আজকে হয়তো বা সে আমাদের মাঝে বেঁচে থাকতো। সেটি তো অবশ্যই। এবং আমরা শুনছিলাম আপনার কথা, আপনাদের ভূমিকার কথাও আগামীতে কি হবে সেটিও শুনবার আশা ছিল। তবে আমাদের সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। স্নিগ্ধ, অনেক ধন্যবাদ আপনাকে যমুনা স্টুডিওতে যুক্ত হবার জন্য। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। পটুয়াখালীতে লামিয়াকে দাফন করা হবে এবং আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয় এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। একটু দেখে আসতে চাই হৃদয়ের কাছে এ বিষয়ে কি খবর আছে। হৃদয়, লামিয়ার জানাজা এবং দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে একটু জানাবেন। একটি বিষয় আমরা দুপুর থেকে যে বিষয়টি জানিয়ে আসছিলাম সেটি মোটামুটি একটু কনফার্ম হয়ে গেছে। সেটি হলো যে জানাজার যে বিষয়টি সেটি এখন তারা এখানকার যারা তার আত্মীয় স্বজন আছে তারা একটি কথা বলেছে যে লামিয়াকে নিয়ে এখানে আসার পরে পার্শ্ববর্তী একটি স্কুল আছে সেই স্কুলের মাঠে জানাজা সম্পন্ন হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে যেহেতু যাত্রা পথে কতক্ষণ সময় লাগে না লাগে সেটির উপর নির্ভর করে। 10 থেকে 15 মিনিট আগে আমরা যতটুকু নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে যে লামিয়ার লাশ বা অ্যাম্বুলেন্সটি এখনো যাত্রাবাড়ি এলাকায় আছে, ঢাকার বাইরে এখন পর্যন্ত বের হয় নাই। আরেকটি বিষয় হচ্ছে লামিয়াকে যেখানে দাপন করা হবে সেটির কাজ প্রায় 3 ভাগে 2 ভাগ প্রায় সম্পন্ন হয়ে গেছে। তার পাশে যে বাবার যে জসিম ভাইয়ের যে কবরস্থান, কবরের পাশেই কিন্তু তাকে এখানে দাপন করা হবে। কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এখানে জানাজা এবং এই সার্বিক সবকিছু দেখাশোনার জন্য কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন নেতৃবৃন্দ তারাও এখানে এসেছে। অলরেডি সকাল থেকেও কিন্তু তারা খোঁজখবর রেখেছে এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা বরিশালে এসেছে এবং বরিশাল থেকে তারা লামিয়াকে নিয়ে লাশবাহী যে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্সের সাথে সাথে কিন্তু তারা এখানে আসবে। আমরা এতটুকু পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আমরা শুনছিলাম, নিশ্চয়ই এর পরবর্তী যে আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবার চেষ্টা করব। এর আগে গতরাতে রাজধানীর শেখেরটেকের বাসায় ফ্যানের সাথে কাপড় বেঁধে আত্মহত্যার চেষ্টা করে লামিয়া। গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে রাত 9টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখানে ছুটে যান
এর আগে গতরাতে রাজধানীর শেখেরটেকের বাসায় ফ্যানের সাথে কাপড় বেঁধে আত্মহত্যার চেষ্টা করে লামিয়া। গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাউন্ডেশনের নেতারা। এ সময় তারা জুলাই শহীদদের পরিবারকে নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ বলে অভিযোগ করেন। আর কত কান্নার পর তবে শেষ হবে রুমা বেগমের হাহাকার। ২৪ জুলাইয়ে হারালেন স্বামী। গেল মাসে মেয়ে লামিয়া হল গণধর্ষণের শিকার। সবশেষ মেয়ের আত্মহত্যার ঘটনায় বিপর্যস্ত মা রুমা বেগম। একলা সারি নেই, আমরা এতদিন লগে 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 রাখছি। আরে আমার মা, আরে আমার মা। ধর্ষণের শিকার হয়ে লড়াকু মনোবল নিয়ে মামলা করেছিলেন লামিয়া। 2 আসামি আটক, আদালতে স্বীকারোক্তি দিয়েছে একজন। কিন্তু হঠাৎ করেই লড়াই থামিয়ে আত্মহননের পথ বেছে নিল জুলাই বিপ্লবে নিহত জসিম হাওলাদারের মেয়ে লামিয়া। আসামি 2 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপডেট কিছু হয় নাই, যার কারণে হয়তো বা এরকম হইতে পারে যে ওইটার মানসিক চাপে হত্যা করছে। ধর্ষণের কারণে আমার এই ভাতিজি এই দুর্ঘটনা করছে, এই জন্য আমরা ফাঁসি চাই। মামলা তো সে একাই করতে গেছে, আমরা তো সবাই ঢাকায় ছিলাম। তাদের কাছে অনেক হুমকি দুমকি আছে, এই বিধায় মেয়ে আত্মহত্যা করার জন্য এই ঝুঁকিটা নিছে। যদিও আত্মহত্যা চেষ্টার মাত্র 2.5 ঘন্টা আগেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাথে কথা হয়েছিল লামিয়ার। জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। সবারই অভিযোগ, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারছে না রাষ্ট্র। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তারা যে 90 দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময়, এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে? আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে তাহলে অবশ্যই আমরা বলবো দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেখ। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে স্বজন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। আজ 3 জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন আসিয়ার মা আয়েশা খাতুন, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও আসিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সেই ভ্যান চালক রুবেল। গেল 13 এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল চার্জ গঠন করা হয়। গত 6 মার্চ মাগুরা সদরের নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায়। এতে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে 164 ধারায় হিটু শেখ জবানবন্দি দিয়েছে। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদী সহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী হুজুর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে। উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ক্ষতিগ্রস্ত রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের বহু বাড়িঘর, উপড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে করে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে দুদফা কালবৈশাখীর তাণ্ডব। এতে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। উপড়েছে অসংখ্য গাছপালা, পড়েছে সড়ক রেল লাইনের ওপর। এতে ব্যাহত চলাচল, ভেঙেছে বিদ্যুতের অনেক খুঁটি। এতে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত কাঁচাপাকা বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। প্রচন্ড বাতাস, আকাশ উঠে গাছ একেবারে পড়িয়ে আমার ঘরটা সব চুরমার হয়ে গেছে। সামনে একটা গাছ করছে আর এদিকে ওয়াল
কারেন্টের পোল ভাঙি গেছে। একদিকে গরম, অন্যদিকে কারেন্ট নেই, তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি সাপ্লাইয়ের পানি শেষ হয়ে গেছে। কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে লালমনিরহাটেও। লন্ডভন্ড আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের বহু বাড়িঘর, উপড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। বুড়িমারি সড়কে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। বিশাল হারে একটা তুফান আসছে, আসার পরে গাছটা রোডের মধ্যে পড়ে গেছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরেও। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় ভেঙেছে টিনের ঘর, উপড়েছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি। দিশেহারা ক্ষতিগ্রস্তরা। বেলতলী এলাকায় সড়কে গাছ পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের সবজি, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সচিবালয়ে লোডশেডিং ইস্যুতে প্রচারিত সংবাদের বিষয়ে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ আপনি জানেন যে ওই যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিট গুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন এটা কি বলে যে বন্ধ হয়ে যায়। কত ভোল্টেজ ছিল এই দুইটা? 400 কেভি, 400 কিলোভোল্ট। আপনি জিজ্ঞেস করবেন, যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে সেটা আপনি জিজ্ঞেস করবেন। তো এটা হলো, তো এর ফলে হলো কি যে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন হয়ে গেল এটা স্যার আমি একটু বলি। তাহলে হয় কি, যখন একটা লাইন শর্ট সার্কিট হয়ে যায় তখন রিলে অপারেট করে ওই সার্কিটটাকে ট্রিপ করে দেয়, মানে বন্ধ, আইসোলেট করে দেয় সিস্টেম থেকে। ফলে ওই সিস্টেমের সাথে যে পাওয়ার প্ল্যান্ট গুলো থাকে পাওয়ার ইভাকুয়েট করতে পারে না, ফলে এই পাওয়ার প্ল্যান্ট গুলো তখন ওভারলোডে সব ট্রিপ করে। আচ্ছা, তো এরপরে ফলটা কখন হলো, কারেকশন হলো কখন, ফলটা কখন কারেক্ট করলাম? এটা যে গোপালগঞ্জ লাইন, তো এটা স্যার আমরা উইদিন হাফ এন আওয়ার আমরা এটাকে চালু করে দিয়েছিলাম। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে নিই স্যার, একটু সাপ্লিমেন্ট করি। যে কোনো ফল্ট অকার হলে যখন ট্রিপ করে তখন দেখা যায় যে কোনো ফল্ট এক্সিস্ট করে, তখন একেবারে ওই লোকেশনে গিয়ে কাজ করতে হয়। বা যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয় তাহলে এটা যেমন তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক। ফাজুল কবির খান কথা বলছিলেন, আপনারা দেখছিলেন। এবং এর আগে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ঝড়ের কারণে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একটু লালমনিরহাটের আপডেট জানবো। আমাদের সহকর্মী আনিসুর রহমান আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আনিস, কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানাবেন। এবং যেমনটি শুনছিলাম যে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা জেলা, এখনো কি একই অবস্থা? বৃষ্টি, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী বেষ্টিত একটি ইউনিয়ন, ডাউয়াবাড়ি ইউনিয়ন। আসলে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে। আর আপনি যেটি বললেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি কিছুক্ষণ আগে লালমনিরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারকে তারা দায়িত্ব দিয়েছেন ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। আর একটি বিষয় যে বিদ্যুতের বিষয়টি আপনি বিদ্যুতের বিষয়ে আমি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে কয়েক জায়গায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো তারা মেরামত করছেন, হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা বিদ্যুৎ সংযোগ দিবেন। আমি এখন একটু কথা বলবো যে ডাউয়াবাড়ি ইউনিয়নের এই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, আপনি একটু জানাবেন যে আপনার ইউনিয়নে এই ঝড়ে কি রকম ক্ষতি হয়েছে? জি, গতকাল আকস্মিক ঝড়ের কারণে আমাদের ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সদস্যের কাছ থেকে যে তথ্য পেলাম তাতে আমাদের 1,500 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশাপাশি গাছপালা এবং আপনার ভুট্টা ক্ষেত এবং ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষে একাই পক্ষে সম্ভব না তাদেরকে সহযোগিতা করা। যদি সরকার সহযোগিতা করে, আমার দাবি সরকার সহযোগিতা করলে এবং
ক্ষতিগ্রস্ত লোকদেরকে পুনর্বাসন করা সহজ হবে। ধন্যবাদ। আসলে বৃষ্টি শুনলেন যে আসলে এই জেলায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখছি যে বেশ কয়েকটি গোডাউন যেগুলো ইট বিল্ডিং ইট পাথর দিয়ে তৈরি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, অনেক গরিব মানুষ তারা কিন্তু এখনো রাস্তায় রয়েছে। তবে জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে তারা তালিকা করছেন, হয়তো বিকেলের মধ্যে তালিকা পেয়ে গেলে হয়তো তাদের মাঝে সামগ্রী। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আনিস আপনাকে। নারী অধিকার ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াত ইসলামীর অবস্থান জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বেলা 12টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তারা কথা বলেন। তারা 1 ঘন্টা ধরে বৈঠক করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। আর বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আলোচনা হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং বুথে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে কথা হয়েছে। একই সাথে নির্বাচনের টেকনিক্যাল ও সিসি ক্যামেরার অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে, যেটা আর কোনো দলের ভিতরে নেই। ফ্যাসিবাদকে হঠাতে যে ঐক্য হয়েছিল তা অব্যাহত রাখার আহ্বান জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক শুরুর আগে এমন মন্তব্য করে তিনি বললেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। আর এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেগুলোর বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। বলেন, ঐকমত্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। এ সময় তিনি বলেন, যারা বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়েছে তারা এই রাষ্ট্রকে ব্যবহার করেছে। শেখ হাসিনা দেশকে ব্যবহার করেছে বলেই তার এই করুণ পরিণতি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। তারা যেগুলোকে আলোচনার যোগ্য মনে করেছেন সেগুলোকে রিপোর্ট আকারে তৈরি করেছেন, স্টেক হোল্ডারদেরকে তারা দিচ্ছেন এবং সবাই তাদের মতামত দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি, একটা জাতীয় সনদ তৈরির কাজে আছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে এই মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ার শুনানি পেছানো হয়। গত 12 জানুয়ারি বহুল আলোচিত এই গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। আর পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছেন, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 21 আগস্ট মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। চার দিনের কাতার সফর ও ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানের পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে রোমে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের 2 কার্ডিনাল। এ সময় ভূ রাজনৈতিক নানা ইস্যুতে তারা আলোচনা করেন। শনিবার রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে সমাহিত করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। এরপর ইতালির রাজধানীতে ধর্মযাজকদের সাথে হয় অন্তর্বর্তী সরকার প্রধানদের পৃথক বৈঠক এবং এ সময় প্রয়াত পোপের জীবনের মূল লক্ষ্য ও তার বিভিন্ন স্বপ্নের কথা স্মরণ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টোমাসি ও জ্যাকব কোভাকাত। এর পাশাপাশি তারা ডক্টর ইউনুসের কাজের ভূয়সী প্রশংসা করেন। পোপ ও ডক্টর ইউনুসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একই সাথে দারিদ্র্য বিমোচনে জীবন উৎসর্গের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আগামী সপ্তাহে নতুন পোপ নির্বাচনের জন্য বৈঠক করবেন 2 কার্ডিনাল এবং
তারা দুজনেই সম্ভাব্য। ঢাকার উত্তরখানে মাদারবাড়ি এলাকায় অনুমোদনহীন নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকাল 11টায় নির্মাণাধীন একটি ভবন ভাঙার মধ্য দিয়ে রাজুকের এই কার্যক্রম শুরু হয়। গুড়িয়ে দেওয়া হয় ভবনের কলাম। অনেকেই সড়কের জায়গা দখল করে যে দালান নির্মাণ করেছিল সেই বর্ধিত অংশও ভাঙা হচ্ছে। একই সাথে মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। এছাড়া মসজিদ, মাদ্রাসার নামে নকশাহীন ভবন তৈরিতে ধর্মীয় অনুভূতি যেন ব্যবহৃত না হয় সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এই ভবনটিতে যখন আমরা অভিযান চালাই, মালিক পক্ষ কোনো প্রকার নকশা তারা দেখাতে পারে না এবং আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছি যে এখানে আসলে নকশা অনুমোদনহীনভাবে ভবনটি হচ্ছিল। আমরা মালিক পক্ষকে না পাওয়াতে আমরা ভবনটি, আপনারা দেখেছেন, ম্যাক্সিমাম অংশ আমরা ডেমোলিশ করার চেষ্টা করেছি এবং একই সাথে এটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে আমরা মিটারটি জব্দ করেছি। আর যেহেতু মালিককে আমরা ঘটনাস্থলে উপস্থিত পাইনি, যার জন্য আমরা জেল অথবা জরিমানা এটি আরোপ করতে পারিনি। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা কি পদক্ষেপ গ্রহণ করা হলো তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সকালে মালয়েশিয়া 20,000 কোটি টাকা ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারা রিক্রুটিং এজেন্সিকেই দায়ী করা হয়। আর এর আগে মালয়েশিয়ায় 20,000 শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানফির আহমেদ। ওই প্রতিবেদনে দাবি করা হয় যে সব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি, তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। নির্বাচন কমিশন সচিবালয় 2019 সালের ডেটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা দ্রুত আয়োজনে করার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। বলেন 2023 সালের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর 2024 সালে ফলাফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হলেও স্থগিত করা হয়। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাস দেয় এবং 2025 সালে আবারও পরীক্ষার সময় দিয়ে তা আবার স্থগিত করা হয়। 14 মাস আগে প্রিলি পরীক্ষা হয়েছে, ওর রেজাল্ট হয়েছে, 14 মাস গত হয়েছে, ওই লিখিত পরীক্ষা নাই। আমরা 5 বার আসছি, আমরা 5 বার আসছি, নানান অজুহাত, নানান তাল বাহানা, বারবার তারা ডেট চেঞ্জ করে এখনো আমাদের সেই পরীক্ষাগুলো নিচ্ছে না। এই পরীক্ষাটা না নিয়ে বিভিন্ন আউটসোর্সিং লোক দিয়ে এই প্রতিষ্ঠানটা চালানো হচ্ছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই গেটের এখানে দাঁড়াই থাকছি এবং ভিতর থেকে এমন নিউজও পাইছি বলছে যে কারো যাওয়ার দরকার নেই, ওরা ক্লান্ত হয়ে বাসায় ফিরে চলে যাবে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ করেছে পরিবার। নিহত যুবকের নাম ওবায়দুল। তিনি যাদবপুর সীমান্তের মধুপুর গ্রামের বাসিন্দা, পেশায় একজন কৃষক। স্বজনদের ভাষ্য, গতরাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। সকালে সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান আর ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন মরদেহটি। বিজিবি জানিয়েছে যাচাই বাছাইয়ের পরেই নিশ্চিত হওয়া যাবে নিহতের পরিচয়। কুমিল্লায় 3 মাসের ব্যবধানে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া। শহর জুড়ে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের নীরবতাকে পৃষ্ঠপোষকতা হিসেবেই দেখছে সচেতন মহল। দিন দিন সামাজিকভাবে এই অপরাধ প্রবণতা বাড়ছে। দেশীয় অস্ত্র হাতে এভাবেই কুমিল্লা শহরে আতঙ্ক ছড়ায় কিশোর গ্যাং সিপিকে গ্রুপ। এর আগে 3 জানুয়ারি আতঙ্ক ছড়ায় রতন গ্রুপের সদস্যরা। সম্প্রতি 2 গ্রুপ এক হয়ে জামিনে আসা তানজিম আবদুল্লাহর নেতৃত্বে শহরে অস্ত্রের মহড়া চালায়। শোডাউন ঘিরে আগেই চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমি উদাসীনতা বলবো না তাদের পৃষ্ঠপোষকতা বলবো, এটি কিন্তু এখন আমার কাছে প্রশ্ন। 3টি এলাকায় আমাদের কোতোয়ালি মডেল থানার হয়তো 2 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আওতার মধ্যে পড়ে। 5 আগস্টের পূর্বে কিশোর গ্যাং ছিল কোনো না কোনো ভাইয়ের অধীনে, বড় ভাইদের অধীনে ছিল। 5 আগস্টের পরে তারা ভাই পরিবর্তন করে তারা শক্তিমত্তা জানান দিয়েছে।
সম্প্রতি মহানগর ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানে সামনের কাতারে দেখা যায় কিশোর গ্যাং নেতা তানজিমকে। পাশাপাশি অস্ত্র হাতে নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুর পাড়, আদালত এলাকাসহ বেশ কয়েকটি অলিগলিতেও দেখা গেছে তাকে। তবে বিষয়টি অস্বীকার করেছে মহানগর ছাত্রদল আর মহানগর বিএনপির সদস্য সচিব। পিছনে একটা শক্তি আছে, এই শক্তিটা যে কি কেউ খুলে বলে না। অর্থাৎ আগে একটা ছত্রছায়া ছিল, এখন একটা ছত্রছায়া আছে। এই মাদক হচ্ছে এই কিশোর গ্যাংয়ের অন্যতম একটা কারণ। কেউ যদি কিশোর গ্যাং কার্যকলাপ চালাতে গিয়ে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তার দায় দায়িত্ব জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তি যদি তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে বা শেল্টার দিয়ে থাকে, আমি মনে করি যে যদি এটা সাক্ষী প্রমাণ পাওয়া যায়, আমাদের দল কোনোভাবে এটাকে ছাড় দিবে না। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বলছে ফুটেজ দেখে বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আমরা গোয়েন্দা তথ্য নিতেছি, তাদেরকে আমরা একেবারেই ভিডিও ফুটেজ যেগুলো আমরা হাতে পেয়েছি সেগুলা ভিত্তিতে আমরা কাজ করতেছি। তো আমরা আশা করি এখানে একটা আরও আমাদের যে যারা এটার পিছনে জড়িত তাদেরকে আমরা ধরতে পারবো চিরেই। গেল কয়েক বছরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেছে শিক্ষার্থী আদিল, শাহাদাত, সজীব হোসেন বাবু সহ অন্তত 8 জনের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র, মাদক সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কুমিল্লা সদরের দুর্গাপুর থেকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাজ্জাদ, সাইফুল, ইমরান সহ আরও 5 জনকে। এ সময় কয়েকটি অস্ত্র, গুলি, মাদক জব্দ করা হয়। আর গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ। 8 বছর ধরে আপিলেই আটকে আছে এই মামলার বিচার কাজ। স্বজনদের বাড়ছে দীর্ঘশ্বাস আর হতাশা। জীবদ্দশায় রায় কার্যকর দেখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে মামলা নিষ্পত্তির আশা বাদীপক্ষের আইনজীবীর। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সবার মরদেহ। এ ঘটনায় 2 মামলায় 2017 সালের 16 জানুয়ারি 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের আদালত। 9 জনকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় আসামিপক্ষ। ওই বছরের 22 আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। বাকিদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। এরপর থেকে বিচারের অপেক্ষায় স্বজনরা। নিম্ন আদালতের রায় হইল, আমরা ভালোই সন্তুষ্ট ছিলাম যে দ্রুত রায়টা আগাইতেছে। তারপর হাইকোর্টের রায় হইল। কি অপশক্তি আছে হাইকোর্টের পরে ঝুলে থাকে? কোন অদৃশ্য ছায়ার কারণে এই মামলাটা এতদিন আপিল বিভাগে ঝুলে আছে, আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। 7 খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভে নেমেছেন স্বজন আর এলাকাবাসী। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমার আব্বুকে অনেক মিস করি, কারণ আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না। মায়ের কখন আসবে বা আমি রাত্রে কিভাবে যাব, রাস্তায় কিভাবে একা একা যাব। নিজে কষ্ট করে চলতেছি, দিন খাই। আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। আমার সংসার নেই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে আশা বাদীপক্ষের আইনজীবীর। আমরা চেষ্টা করব সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলতে, এবং যে হাইকোর্টে যে আপনার প্রসিকিউশন আছে তাদের সাথে কথা বলতে, অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হঠাৎ জরুরি সভা ডেকেছে বিসিবি। আজ বিকেল 5টায় অনলাইনে সেই সভা হবে। তবে কি কারণে এই সভা বা এজেন্ডা কি সে বিষয়ে
পরিচালকরাও জানেন না। রোববার হুট করে মিটিং ডাকেন বোর্ড সভাপতি। 4টায় হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে বিকেল 5টায় নেওয়া হয়। এর আগে দুপুরে রাজধানীর 5 তারকা একটি হোটেলে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সভাপতি ফারুক আহমেদের। 24 মার্চ সবশেষ সভায় বসার কথা থাকলেও তামিম ইকবালের অসুস্থতার খবরে সেটি স্থগিত করা হয়। আর বর্তমানে বিভিন্ন ইস্যুতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মাঝে এই জরুরি সভা ডাকল বিসিবি। ভারতের জনগণ ও গণমাধ্যমের জন্য প্রচার সতর্কতা জারি করেছে ভারত সরকার। সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার বা সম্প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত সংবাদ মাধ্যমে এই কড়াকড়ির মধ্যে এনেছে দেশটি এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী শনিবার নতুন এই নির্বাহী আদেশ জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঠিক একই নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সরকার। বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ প্রচার না করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কার্গিল সংঘাত, মুম্বাই হামলা, কান্দাহারের মতো সংকটের সময় গণমাধ্যমগুলো প্রশ্নবিদ্ধ নানা সংবাদ প্রচার করেছিল। আর এজন্যই এবারের কাশ্মীর হামলার ঘটনায় সতর্কতা অবলম্বন করেছে সরকার। কাশ্মীর ঘিরে উত্তেজনার মধ্যে আরব সাগরে সামরিক শক্তিমত্তার জানান দিল ভারত। যুদ্ধজাহাজ থেকে একের পর এক অ্যান্টিশিপ মিসাইল ছুড়ল ভারতীয় নৌবাহিনী। রোববার দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় সামরিক মহড়ার ভিডিও ফুটেজ। আরব সাগরে মোতায়েনকৃত ভারতীয় যুদ্ধজাহাজ দেখা যায় এতে এবং সেখান থেকে ছোঁড়া হয় বেশ কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দূরপাল্লার টার্গেটে নির্ভুল হামলায় নৌসেনাদের দক্ষতা যাচাইয়ে এই মহড়া চালিয়েছে ভারত। দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দূরপাল্লার টার্গেটে নির্ভুল হামলায় নৌসেনাদের দক্ষতা যাচাইয়ে এই মহড়া চালিয়েছে ভারত। এর মধ্য দিয়ে নিজেদের যুদ্ধ প্রস্তুতিও ঝালাই করা হয়েছে। জলপথে যে কোনো সময় যে কোনোভাবে ভারতের স্বার্থ রক্ষায় প্রস্তুত বলেও জানিয়েছে দেশটির নৌবাহিনী। এদিকে টানা তৃতীয় রাতের মতো ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। শনিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর তুতমারি গলি এবং রামপুর সেক্টরে এই গোলাগুলির ঘটনা হয়। আর ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিনও আগে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়, পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনী। পেহেলগাম হামলার জেরে ব্যাপক উত্তপ্ত দুই প্রতিবেশী সম্পর্ক। এর মধ্যেই টানা 3 রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে সীমিত আকারের গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় আবারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। স্বাধীন এবং তৃতীয় কোনো পক্ষকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর ঠিক একই সুরে তিনি কথা বললেন, জানিয়েছেন নিরপেক্ষ তদন্তের জন্য যে কোনো সহায়তায়ও প্রস্তুত ইসলামাবাদ। পেহেলগামে হামলার ঘটনায় ইসলামাবাদের দিকে নয়াদিল্লি অভিযোগের আঙুল তোলায় নকভি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তান চায় প্রকৃত সত্য বেরিয়ে আসুক, নিশ্চিত হোক ন্যায় বিচার। একই সাথে ভারতীয় তদন্তে বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। For a neutral and independent body to lead this inquiry. বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক প্রসঙ্গ বিবেচনায় দিল্লির তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট আস্থার সংকট রয়েছে পাকিস্তানের। তাই স্বাধীন ও নিরপেক্ষ কোনো পক্ষকে এই তদন্তের আহ্বান জানাই। শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ পাকিস্তান, তবে সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করবে না। সিন্ধু নদে রক্ত বয়ে দেওয়ার কথা বলে ভারত পাকিস্তান সম্পর্কে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছেন বিলওয়াল ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যানের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয়রা, এমনকি পাকিস্তানে হামলার দাবিও তুলছেন অনেকে। এদিকে পেহেলগামের হামলাকে হামাসের অভিযানের সাথে তুলনা করেছেন এক বিজেপি নেতা। ইসরায়েলের মতো বর্বরতা চালানোর দাবি তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের রাজনীতিবিদরাও একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে বিষিয়ে তুলছেন সম্পর্ক।
সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষেপেছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো এক জনসভায় অভিন্ন এই নদে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন। সিন্ধু হামারা হ্যায়। আমি ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের রয়েছে, আমাদেরই থাকবে। এই নদীতে হয় আমাদের পানি বইবে, নইলে ওদের রক্ত বইবে। ভারত হয়তো জনসংখ্যার দিক দিয়ে বড় হতে পারে, কিন্তু পাকিস্তানের সাহসী লোক রয়েছে, তারা ভারতকে মোক্ষম জবাব দেবে। বিলাল ভুট্টোর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয়রা। দেশটির রাজনীতিবিদদের অনেকেই পাকিস্তানের সামরিক অভিযানের দাবি জানাচ্ছেন। রক্ত তো পাকিস্তানে বইছে, কখনো আল কায়দা, কখনো আফগানিস্তানের কাছে মার খাচ্ছে। আমরাও যে তাদের মারতে পারি তার ছোট ছোট নমুনাও দেখিয়েছি। এ ধরনের কথা বলা পাকিস্তানের পুরনো বদভ্যাস। এখন আর আলোচনার সময় নেই, এখন অ্যাকশন নেওয়ার সময়। আমরা চাই পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারকে কঠোর জবাব দেওয়া হোক, যাতে তারা পেহেলগামের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে না পারে। এখনই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে এনে একে ভারতের অংশ বানানোর সময়। এদিকে বিজেপি নেতা রমেশ বিধুরি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলে হামাসের অভিযানের সাথে তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার মতোই শত্রুদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন তিনি। হামাসের মতো হামলা হলে ইসরায়েলের মতো প্রতিশোধ নেওয়া হবে। যদি সন্ত্রাসীদের কোনো ধর্মই না থাকে, তবে কেন বাছাই করে হত্যা করলো তারা? দুই দেশের সরকার ও রাজনীতিবিদদের এমন পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে উত্তপ্ত এই অঞ্চলের ভূরাজনীতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ ছিল আমার কাছে দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।